নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত বলেই দিলেন যে তার আসল বস কে। নরেন্দ্র মোদীর বস, আপনারা ভাববেন যে এই মুহূর্তে আমি কি বলছি এবং তার কি ব্যাখ্যা, তার কি ভিত্তি, কিন্তু নরেন্দ্র মোদী নিজের মুখে বলেছেন যে তার আসল বস কে। যদিও বিরোধীরা বিভিন্ন সময় বলেন যে নরেন্দ্র মোদীর আসল বস আমেরিকাতে বসে আছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার আসল বস। তা না হলে যেভাবে ডোনাল্ড ট্রাম্প বারংবার নরেন্দ্র মোদীকে নিয়ে মজা করেন, তার পরবর্তীতে আমাদের বিভিন্ন সময় একদম গায়ে লাগে, আর নরেন্দ্র মোদীর গায়ে লাগে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে নিয়ে যেভাবে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় বিভিন্ন কটাক্ষ করেন ব্যঙ্গাত্মক ভাবে, সেটার পরবর্তীতেও তিনি যে কখনোই কোনো স্টেটমেন্ট দেন না, সেটার ভিত্তিতে তো অবশ্যই একটাই কথা মনে হয় যে তার হয়তো সত্যি বস আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প হিসেবে বসে আছেন। এবং সেটা কংগ্রেস বিভিন্ন সময় কটাক্ষ করে বলে যে নরেন্দ্র মোদীর আসল বস তো ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প যেমন ভাবে চালাতে চাইবে নরেন্দ্র মোদী তেমন ভাবেই চলবে। রাহুল গান্ধী তো পর্যন্ত এটাও বলে দিয়েছিলেন যে একটা ফোন এসেছিল এবং সেখানে বলা হয়েছিল নরেন্দ্র সারেন্ডার, এবং নরেন্দ্র মোদী সারেন্ডার করে দিয়েছিলেন। কিন্তু যাই হোক, তিনি আজকে গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি, সেখানে যে নতুন পদে এসেছেন নিতিন নবীন, তাকে বহুদিন পর বিজেপি তাদের সর্বভারতীয় সভাপতি খুঁজে পেয়েছে, এবং নিতিন নবীনকে জেপি নাড্ডার পরবর্তীতে সর্বভারতীয় সভাপতি পদে বসানোর পরও তাকে যে একদম অনুষ্ঠান করে নতুন ভাবে বলে দেয়া সর্বভারতীয় পদে তাকে বসানো হলো, সেই কার্যক্রমে নরেন্দ্র মোদী বলে বসেন যে তার আসল বস কে। তিনি বলছেন যে আমি হতে পারি দেশের প্রধানমন্ত্রী, এর আগে আমি হয়তো ছিলাম গুজরাটের মুখ্যমন্ত্রী, কিন্তু আমার আসল বস হচ্ছে নিতিন নবীন। নিতিন নবীন কেন তার আসল বস, আপনারা নিজের মুখেই শুনুন, তারপর আসছি এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। लोगों को लगता होगा कि नरेंद्र मोदी देश के प्रधानमंत्री है, तीसरी बार प्रधानमंत्री बने, 50 साल की छोटी आयु में मुख्यमंत्री बन गए, 25 साल से लगातार हेड ऑफ द गवर्नमेंट रहे हैं। ये सब अपनी जगह पे हैं, लेकिन इन सबसे भी बड़ी चीज मेरे जीवन में है, मैं भारतीय जनता पार्टी का कार्यकर्ता हूं। ये सबसे बड़ा गर्व है। और जब बात पार्टी के विषयों को आती है, तब माननीय नितिन नवीन जी, मैं एक कार्यकर्ता हूं, वे मेरे बॉस हैं। আপনারা শুনলেন নরেন্দ্র মোদী নিজের মুখে নিজের বক্তব্য, এবং এই কথা শুনে বেশ খানিকটা হতচকিতই লাগে। একজন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি বলছেন যে একটা তার যে নিজস্ব পার্টি, সেই পার্টি তার যে সর্বভারতীয় সভাপতি, তিনি নাকি তার আসল বস, তিনি নাকি তার আসল গুরু। এবং সেই জায়গাটা কিভাবে উঠে আসে আমরা জানি না। আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কিন্তু যে গুরুত্বপূর্ণ জায়গাটা এই সামগ্রিক নির্বাচন থেকে উঠে এলো এবং নরেন্দ্র মোদীর বক্তব্য থেকে উঠে এলো পরবর্তী অনুষ্ঠানে, নরেন্দ্র মোদী বলছেন যে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সর্বোচ্চ একটা সর্ববৃহৎ পার্টি, এবং সেই পার্টির সর্বোচ্চ পদে যিনি রয়েছেন তিনি নিতিন নবীন এই মুহূর্তে সর্বভারতীয় সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। এবং সেই নিতিন নবীন, তাকে বিভিন্ন যে একদম এনডিএর যে শরিক দলগুলো, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে চলতে হবে। এবং শুধু তাই নয়, তিনি বিভিন্ন সময়ে তার নিজের যে পরীক্ষা দিয়ে এসেছেন, সেই পরীক্ষায় বিহারে সবচেয়ে ভালো তিনি ফলাফল করেছেন, এবং বিহারের ফলাফল থেকে তার উপর ভরসা আরো বেড়েছে। এটা একদম স্পষ্টভাবে বোঝা গিয়েছে। কিন্তু এই নিতিন নবীন এবং তাকে যে সর্বভারতীয় সভাপতি করা হলো, সেটার পিছনে একটা অদ্ভুত ছবি উঠে এলো। সেটা কি ছবি? সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি অদ্ভুত একটা পদ্ধতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা বলে যে তাদের সর্বভারতীয় সভাপতি তারা ঠিক করে, যে কোনো প্রদেশের সভাপতি তারা ঠিক করে, একদম গণতান্ত্রিক প্রক্রিয়ায়।
ডেমোক্রেটিক পদ্ধতিতে তাদের সভাপতি নির্বাচিত হয়। কিন্তু নিতিন নবীন একাই শুধুমাত্র তার যে মনোনয়নপত্র সেটা জমা দিলেন। এত বড় পার্টিতে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতন আর কেউ মনোনয়নপত্র জমাও দিলেন না। এর থেকে তো কংগ্রেসে বরঞ্চ ডেমোক্রেটিক ওয়েতে সম্পূর্ণ বিষয়টা ঘটেছিল, যখন সর্বভারতীয় সভাপতি চুজ করা হয়েছিল। আমাদের মনে আছে মল্লিকার্জুন খার্গে, তাকে যে চুজ করা হয়েছিল তিনি তার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু বিপরীতে দাঁড়িয়ে ভোটাভুটি হয়েছিল একদম শশী থারুরের সঙ্গে। শশী থারুর তিনি একজন মনোনীত প্রার্থী ছিলেন এবং একদম সরাসরি মল্লিকার্জুন খার্গে তিনিও তার মনোনয়নপত্র জমা দেন। কংগ্রেসের আভ্যন্তরীণ একটা ভোট দান পর্ব হয় এবং সেটার মাধ্যমে মল্লিকার্জুন খার্গে বেশি ভোট পেয়ে জিতে আসেন। এটাই তো হওয়া উচিত একটা সর্বভারতীয় পার্টির সামগ্রিকভাবে, যে একদম সভাপতি নির্বাচনটা। এই মুহূর্তে তার নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীর যে বস নিতিন নবীন সেটা তো বলে দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের অবস্থানটা কি, ভারতবর্ষের এই মুহূর্তে সামগ্রিকতার প্রেক্ষিতে অবস্থানটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এই সম্বন্ধে তো নরেন্দ্র মোদীকে একটু মুখ খুলতে হবে। তিনি অনুপ্রবেশকারী নিয়ে বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে বক্তব্য রাখছেন বটে, কিন্তু অনুপ্রবেশকারী এটার ভিত্তিতে সরকার তৈরি হলো আদপে কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট সামনে উঠে এসেছে সেই রিপোর্ট অনুযায়ী কতজন অনুপ্রবেশকারীকে এই 11 বছর ধরে মোদী সরকার পুশব্যাক করেছে। নরেন্দ্র মোদী সরকার 11 বছর ধরে পুশব্যাক করেছে 2,500 জন, অর্থাৎ 2,500 জন বা তার কিছু বেশি। কিন্তু এই সংখ্যাটা ইউপিএ সরকারের সময় কিংবা মনমোহন সিং সরকারের সময় ছিল কত শুনবেন? 80,000-এরও বেশি। এর দ্বারা কি প্রমাণ হয় যে অনুপ্রবেশকারী ধরতে কিংবা অনুপ্রবেশকারীদের প্রতি কঠোর ব্যবস্থা নিতে নরেন্দ্র মোদীর থেকে ইউপিএ 2 সরকার বা ইউপিএ 1 সরকার অনেক বেশি সচেষ্ট ছিল। এই যে রিপোর্ট উঠে এসেছে তার ভিত্তিতে এইটা কখনোই কিন্তু প্রমাণ হয় না যে নরেন্দ্র মোদীর আমলে অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে ভারতবর্ষে কিংবা কমে গিয়েছে। তার কারণ সবচেয়ে বেশি অনুপ্রবেশ নিয়ে অভিযুক্ত নরেন্দ্র মোদী এবং অমিত শাহই করেছেন। আসামের ক্ষেত্রে পর্যন্ত নরেন্দ্র মোদী গিয়ে পরশুদিন বলে এসেছেন অনুপ্রবেশ আটকাতে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন, এবং পশ্চিমবঙ্গে এখনো নাকি অনুপ্রবেশ হয়, বিহারের ক্ষেত্রে এখন অনুপ্রবেশ হয় এবং দিল্লির ক্ষেত্রেও এখনো অনুপ্রবেশ হয়। এই ধরনের বিভিন্ন ভাবে বিভিন্ন রাজ্যে গিয়ে একই কথা ঘুষপেটিয়া 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 বলে তিনি বিতর্কিত মন্তব্য করে এসেছেন। এবং আপনাদেরকে জানাই যে নিতিন নবীন কিন্তু সংঘের একজন খুব পরিচিত মানুষ, সংঘের খুব কাছাকাছি যেমন লোক একজন, সেটা যেমন তার একটা পরিচয়, আরেকটা পরিচয় কি বলুন তো, তিনি অমিত শাহের খুব কাছাকাছির মানুষ, অমিত শাহের একদম বাধ্য একজন নেতা। এবং আরেকটা সিওরিটি কি বলুন তো, জেপি নাড্ডা তারও যেমন বিশেষ কোনো একটা সে ছিল না, অমিত শাহ সম্পূর্ণ বিষয়টাকে কন্ট্রোল করে রাখতে পারতেন, অমিত শাহ বকলমে পুরো সংগঠনটাকে চালাতেন। ঠিক একই রকম একজন মানুষ নিতিন নবীন, নির্বিবাদী মানুষ। নরেন্দ্র মোদী নিজেই সেই স্বভাবের ব্যাখ্যা করেছেন এবং তিনি বলেছেন নিতিন নবীনজির সঙ্গে যখনই কেউ মিশেছে তখন সে আর কিছুর বর্ণনা করুক না করুক, নিতিন নবীনজির যে মিষ্টি স্বভাব, সহজ সরল স্বভাব, সেটার ব্যাখ্যা করেইছে, সেটার প্রশংসা করেইছে। এবং এই ধরনের নেতারই তো দরকার একদম সর্বভারতীয় সভাপতির পদে, যাতে গুজরাট লবি সম্পূর্ণভাবে সংগঠনটাকে চালাতে পারে এবং আরএসএস তাদের সঙ্গেও একটা ব্যালেন্স বজায় রাখা যায়। আমরা জানি না এর পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি তাদের যে সংগঠন সেটাকে মজবুত করার জন্য নিতিন নবীন আদপেই একজন কার্যকর নেতা হবেন কিনা। তবে অবশ্যই এই মুহূর্তে নরেন্দ্র মোদী তার আলটিমেট বস, তার আলটিমেট একদম গুরু, তার যে ব্যাখ্যা দিলেন আমাদেরকে অবশ্যই বেশ খানিকটা অবাক করেছে। কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে আমেরিকাকে কোনো কথা বলতে পারছে না, আমেরিকা তার সামনে সবসময় মাথা নুইয়ে রেখেছে। এমনকি আমেরিকা যদি রাশিয়ার থেকে তেল কিনলে অসন্তুষ্ট হয়ে যায়, সেই জন্য রিলায়েন্স কোম্পানি পর্যন্ত বলছে না না আমরা রাশিয়ার থেকে গত 3 সপ্তাহে কোনো তেল কিনিনি। এইরকম যেখানে অবস্থা, টাকার দাম ক্রমাগত পড়ে যাচ্ছে, 91 টাকা ছুঁয়েছে ডলার, তো সেই পর্যায়ে দাঁড়িয়ে নিতিন নবীন তাকে বস মনে করা, তাকে বস হিসেবে প্রতিষ্ঠা করা, নরেন্দ্র মোদী এগুলো করুন, কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার যা উত্তর দেওয়ার সেটাও তো দিতে হবে দেশের জনগণকে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।